শেষ এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে কুনুন তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে লাইলের প্যান্ট ভিজিয়ে দেয়। এরপর তাকে খোঁচা মেরে বলে, এটা কি, তুমি কি পেশাব করে ফেলেছো নাকি? এটা শুনে লাইলের অপমান হয়, আর সে কুনুনকে বিরক্ত করা বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপর থেকেই দেখা যায় লাইল ভীষণ রেগে আছে। তাকে রাগান্বিত অবস্থায় যেতে দেখে সবাই ভয় পায় এবং বলে, ও তো প্রিন্স লাইল, সে খুব ভয়ঙ্কর। ঠিক তখনই সেখানে প্রফেসর কাস্ট এসে পড়ে। সে তাকে ক্লাসরুমে শান্ত থাকতে বলে, কিন্তু লায়েল তাকে চুপ থাকতে বলে নিজেই সেখান থেকে চলে যায়। মনে মনে সে বলে, আমি কাউকেই ছাড়ব না। অন্যদিকে আবার কুনুনকে দেখানো হয় যে জিজ্ঞেস করে, প্রিন্স লায়েল হঠাৎ আমাদের সামনে এত রেগে গেল কেন? আমেরিকা বলে, হয়তো সে আমাকে পরীক্ষা করছিল। সে জানায়, লায়েল আসলে ষষ্ঠ প্রিন্স আর আমি নবম প্রিন্সেস, মানে রাজকীয় মর্যাদায় আমি তার নিচে। কিন্তু এখন যেহেতু আমার এনগেজমেন্ট তোমার সাথে হয়েছে, তুমি একজন হিরোস্কার আর সোর্সার, তাই আমার স্ট্যাটাস খুব দ্রুত বেড়ে যাচ্ছে, এমনকি লাইলের থেকেও বেশি। আর এখন তো তুমি সবার সামনে সোসাইটিতেও প্রবেশ করেছ, এর মানে আমাদের স্ট্যাটাস এখন লাইলের থেকেও বেশি হবে। এই কারণেই সে আমাদের ওপর এত রেগে আছে। এরপর আমেরিকা বলে, তবে এতে কিছু যায় আসে না। আমার বাবার কথায় আমার এই এনগেজমেন্ট হয়েছে কিনা সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, বরং আমি খুশি যে আমার এনগেজমেন্ট তোমার সাথে হয়েছে। তখন কুনুন বলে, আমিও খুব খুশি, এজন্য আমাকে রাজাকে ধন্যবাদ জানানো উচিত। পরের বার যখন আমি রাজার সামনে যাব, তখন ধন্যবাদ জানানোর জন্য কি আমার তার সামনে হাঁটু গেড়ে বসা উচিত? কিন্তু এক সেকেন্ড, যদি আমি এটা করি, তাহলে কি মনে হবে না যে আমি তাকে প্রপোজ করছি? এটা শুনে সে বলে, আরে এমন জোক মারা বন্ধ করো ভাই, রাজার সামনে তো এমনভাবেই বসতে হয়। তখন কুনুন বলে, ঠিক আছে তাহলে, তবে এখন আমি প্রিন্স লাইলের কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই। এটা শুনে আমেরিকা আর অন্যজন দুজনেই বলে, না, এটা করো না। কুনুন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? পরের দৃশ্যে কুনুন তার বাড়িতে আসে এবং জেনির সাথে আবার ম্যাজিকের প্র্যাকটিস করতে থাকে। জেনি বলে, আজ আমরা সেন্সেশন বদলানোর প্র্যাকটিস করব। কুনুন রাজি হয়, আর সে পানির বাবলটাকে বরফে পরিণত করে। ওটা ছুঁয়ে জেনি বলে, এটা তো একদম আপেলের মতো লাগছে। তোমার কাজ হবে বিভিন্ন জিনিস ছুঁয়ে তাদের সেন্সেশন বোঝা এবং সেটা প্রকাশ করা। কুনুনও এতে রাজি হয়। এরপর বিকেলের দৃশ্য দেখানো হয়, যেখানে সে তার শেষ পরীক্ষাটা দিতে স্কুলে আসে। জেনির কথা মতো সে একটা ঘোড়াকে ছুঁয়ে তার অনুভূতি বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে মেরি আসে। কুনুন তাকে দেখেই আগের মতোই ফ্লার্ট করতে শুরু করে। এরপর তারা আবার স্কুলে ফিরে আসে। সেখানে প্রফেসর কাস্ট বলে, আজ তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমাদের অন্য ছাত্রদের সাথেই দিতে হবে। এত ছাত্র দেখে কুনুন অবাক হয়ে যায়, কিন্তু সে আবার কাস্টের সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে বলে, খারাপ লাগছে যে এবার আমি আপনার সাথে একা রুমে নেই। কাস্ট বলে, কোনো সমস্যা নেই, এখানে অনেক মানুষ থাকলেও আমি কিন্তু তোমার দিকেই নজর রাখব। এটা দেখে বিক্স বলে, তোমরা তো বেশ ভালো বন্ধু মনে হচ্ছে। কুনুন বলে, হ্যাঁ, পরীক্ষার সময় আমরা অনেক কথা বলি। সে বলে, উনি আমাকে তার গল্প বলেছিলেন, কিভাবে নোবেলদের স্কুলে পড়ার সময় তিনি এক সিনিয়রের প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই সিনিয়র পরীক্ষায় ফেল করেছিল, তাই সে শিক্ষক হতে পারেনি, আর কাস্ট শিক্ষক হয়ে গেছে। এটা শুনে আমেরিকা আর অন্যজন ভাবতে থাকে, এদের মধ্যে আসলে কি চলছে? পরীক্ষার সময় কেউ এসব কথা শেয়ার করে নাকি? ঠিক তখনই ক্লাসের বাকি ছাত্ররা এসে আমেরিকাকে বলে, প্লিজ, আপনি কি আমাদের আপনার ফিয়সের সাথে পরিচয় করিয়ে দেবেন? এটা শুনে কুনুন ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। সে বলে, আমি এখন বেশ স্বস্তি বোধ করছি। আমি তো ভেবেছিলাম আমেরিকা আর আমার ভাইয়ের কোনো বন্ধু হবে না, কারণ ওদের সাহসই নেই অন্যদের সাথে গিয়ে কথা বলার। এটা শুনে আমেরিকা বলে, না, এমনটা নয়। আমি অন্যদের সাথে কথা বলিনি, কারণ তুমি আমার সাথে ছিলে। আমি তোমার সাথেই সময় কাটাতে চেয়েছি। কুনন বলে, ও, তাই নাকি? আমি তো শুধু মজা করছিলাম। তোমরা যে আমেরিকা আর আমার ভাইয়ের বন্ধু, এতে আমি খুব খুশি। অন্যদিকে লায়েলকে দেখানো হয় যে এখনও রাগে ফুঁসছে। ঠিক তখন তার বন্ধুরা এসে বলে, পরীক্ষা শুরু হতে যাচ্ছে, চলো যাই।
লায়ল বলে, কিছু না, আমি একটু দেরিতে যাব। তখন তারা বলে, এই ফাইনাল পরীক্ষায় সবাই একসাথে বসবে, তাই আপনার মতো প্রিন্সও দেরি করতে পারবেন না। শেষে লায়ল বাধ্য হয়ে তাদের কথা মানে এবং রুমে ঢোকে। ঢুকেই সে আবার কুনুন আর আমেরিকার সাথে ঝামেলা শুরু করে। এটা দেখে অন্যরা ভয় পেয়ে যায়, আর সবাই ভাবতে থাকে এবার কি হতে যাচ্ছে। অন্যদিকে লায়ল মনে মনে সেই কথাগুলো মনে করতে থাকে যেখানে তার মেইট তাকে বলেছিল তার কোনো ম্যানারই নেই। সে বোর্ডে লিখে দেয়, এই ক্লাসের প্রত্যেক ছাত্রই পাশ করেছে। এটা শুনে সবাই আনন্দে উদযাপন করতে শুরু করে। আমেরিকা এসে কুনুনকে বলে, দেখো, আমরা একসাথে গ্র্যাজুয়েট হচ্ছি। কুনুনও বলে, হ্যাঁ। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে কুনুন ক্যারেজে করে বাড়ির দিকে যাচ্ছে আর সবাই তাকে বিদায় জানাচ্ছে। কুনুন বলে, আজ আমার খুব মজা হয়েছে। তারপর সে চলে যায়। সেখানে সবাই তাকে গুড বাই জানায়। এই সবকিছু লায়লও দেখছিল, কিন্তু এবার সে কুনুনের ওপর রাগ করেনি, বরং হাসছিল। এটা দেখে তার সঙ্গীরাও অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। পরের দৃশ্যে কুনুন বাড়িতে ফিরে এসেছে আর জেনি তার পরীক্ষা নিচ্ছে। সে তাকে পানির বাবল দিয়ে বিভিন্ন কাজ করতে বলে, যেমন একটা ঘূর্ণি তৈরি করা, তারপর সেগুলো আলাদা করে আলাদা রং দেওয়া। কুনুন এগুলো খুব সহজেই করে ফেলে। সে এমনকি বাবলগুলোর টেক্সচারও বদলে দেয়। এটা দেখে জেনি তার প্রশংসা করে এবং বলে, আজকের জন্য এতটাই যথেষ্ট। সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু কুনুন তাকে থামিয়ে বলে, আমি একটা নতুন জিনিস শিখেছি। এটা বলে সে পানিটাকে একটা পাখিতে রূপান্তর করে আর সেই পাখিটা উড়ে যায়। এটা দেখে জেনি ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে কুনুন এখন তাকে ছাড়িয়ে গেছে। পরের দৃশ্যে তারা একসাথে বসে আর জেনি বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি প্রস্তুত? কুনুন রাজি হয়। এরপর সে ইকোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ইকো চলে যাওয়ার পর কুনুন বলে, হঠাৎ করে এমন বলো না যেন, আপনি আসলে চাঁদ থেকে আসা কোনো দেবী, আর এখন আপনাকে আপনার জগতে ফিরে যেতে হবে। জেনি বলে, প্লিজ এমন যোগ করো না। আসলে ব্যাপারটা হলো, এখন তোমাকে শেখানোর মতো আমার কাছে আর কিছুই বাকি নেই। সত্যি বলতে, অনেক আগে থেকেই আমার টপিক ফুরিয়ে গিয়েছিল। তোমাকে শেখানোর জন্য আমাকে রাত জেগে নিজেই পড়াশোনা করতে হয়েছে। কিন্তু তুমি তো সবকিছুই মাস্টার করে ফেলেছ। এখন তো তুমি আমার থেকেও ভালো ম্যাজিক ব্যবহার করো। নতুন ম্যাজিক শিখে ফেললে খুব তাড়াতাড়ি আমাকেও ছাড়িয়ে যাবে। এটা শুনে কুনুন দাঁড়িয়ে বলে, না, আপনি আমাকে যে ট্রিকগুলো শিখিয়েছেন সেগুলো আমার খুবই ভালো লেগেছে। আমি জানি, আমাকে শেখানোর জন্য আপনি সব রকম চেষ্টা করেছেন। জেনি বলে, ও, তাহলে তুমি জানো? তাহলে তো আমাকে আর কিছু বুঝিয়ে বলার দরকার নেই। কুনুন বলে, হ্যাঁ, আপনার ওই ছোট ছোট ট্রিকগুলোর জন্যই আমি আমার ম্যাজিকের রেঞ্জ বাড়াতে পেরেছি। কুনুন মনে করে কিভাবে জেনি তাকে প্রথম ওয়াটার স্পেল শিখিয়েছিল। বলেছিল এর আকার একটা চোখের মতো। সেই থেকেই সে ঠিক করেছিল ম্যাজিক দিয়ে সে নিজের চোখ তৈরি করবে। সে বলে, মিস জেনি, আপনার জন্যই আমি এই জীবনে একটা লক্ষ্য পেয়েছি। আপনার ওই ছোট ম্যাজিক ট্রিকগুলোর কারণেই আমি এত কিছু শিখতে পেরেছি। জেনি বলে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি কি আমার ট্রিকগুলোকে ছোট বলা বন্ধ করতে পারো? কারণ এগুলো বানাতে আমাকে অনেক ভাবতে হয়। এটা শুনে কুনুন বলে, আপনি মিথ্যা বলছেন তাই না? আপনার কি বেতন কম লাগছে? তাই কি আপনি ছেড়ে দিচ্ছেন? যদি এমন হয়, আমি বাবাকে বলবো আপনার বেতন বাড়িয়ে দিতে। জেনি বলে, না, তেমন কিছু না। আসলে উল্টোটা, আমি এই কাজের জন্য অনেক বেশি টাকা পাচ্ছি, কিন্তু ঠিকভাবে কাজটাই করতে পারছি না। সে কুনুনের কাছে এসে বলে, আমি যতটুকু তোমাকে শেখাতে পারতাম সব শিখিয়েছি। তুমি সত্যিই অসাধারণ একজন সোর্সার। আমার মতো একজন মানুষের তুলনায় তুমি অনেক ভালো। আমি তোমাকে আর সামনে এগোতে সাহায্য করতে পারবো না, তোমাকে আর গাইড করতে পারবো না। তখন কুনুন বলে, আপনার সেই ছোট ছোট ট্রিকগুলোই তো আমাকে এত কিছু শিখিয়েছে, সেগুলো অসাধারণ ছিল। আপনি খুব ট্যালেন্টেড, তাই আমি চাই আপনি আপনি আমাকে এভাবেই পড়াতে থাকুন। আমি আপনাকেই আমার শিক্ষক হিসেবে চাই। অন্তত চেষ্টা করে দেখুন। এটা বলতে বলতে কুনুন তার ম্যাজিক ব্যবহার করে অনেকগুলো প্রাণী তৈরি করে,
যারা এসে জেনিকে থামানোর চেষ্টা করে। এটা দেখে জেনি বলে, আমি আর তোমাকে পড়াতে পারবো না, তোমার ম্যাজিক এখন আমার থেকে অনেক বেশি উন্নত। তখন কুননকেও তার কথা মেনে নিতে হয়। পরের দৃশ্যে জেনি সেই বাড়ি ছেড়ে চলে যায়। যেতে যেতে সে বলে, কুনন একজন জিনিয়াস, তার মধ্যে এত সম্ভাবনা আছে যে সে একদিন অসাধারণ সোর্সার হতে পারে। তার মধ্যে গডের দেওয়া বিশেষ প্রতিভা আছে। তার সামনে অনেক চ্যালেঞ্জ এসেছিল, কিন্তু সে সব কিছু পার করে এগিয়ে গেছে। আমি আমার নিজের ছাত্রের কাছে হারতে পারি না, আমি আরও পড়াশোনা করব। এটা বলে জেনি চিরতরে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ইকো এসে কুননকে জানায়, লেডি ফ্লোরাও তার চাকরি ছেড়ে দিয়েছেন। ফ্লোরা সেই ব্যক্তি যিনি কুননকে এত ভালো ম্যানার শিখিয়েছিলেন। এখন যেহেতু কুনন সব ম্যানার শিখে ফেলেছে এবং গ্র্যাজুয়েটও হয়েছে, তাই তার আর ফ্লোরার দরকার নেই। কুনন বলে, ফ্লোরা তো আমাকে না বলেই চলে গেল। ইকো বলে, যদি তিনি আপনার সামনে এসে বিদায় বলতেন তাহলে তিনি নিজেকে সামলাতে পারতেন না, তাই তিনি না দেখেই চলে গেছেন। তখন কুনন বলে, ঠিক আছে, পরে আমি তাকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লিখব। ইকো বলে, ঠিক আছে, এটা ফ্লোরার খুবই ভালো লাগবে। আর সঙ্গে এটাও কি তাকে জিজ্ঞেস করতে পারবে 18 থেকে 25 বছরের মধ্যে কোনো ভালো সার্ভেন্ট আছে কিনা, যার বেতন ভালো আর দেখতে সুন্দর? কুনন বলে, মানে তুমি নিজের জন্য একটা ছেলে খুঁজছ? সে বলে, হ্যাঁ। তখন কুনন বলে, মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর বিয়ে করে নেবে? সে বলে, হ্যাঁ, আমার খারাপ লাগছে, কিন্তু আমাকে তো জীবনে এগোতেই হবে। আর এখন আপনি আগের মতো কুনন নেই, আমাকে ছাড়াও আপনি ভালোভাবে থাকতে পারবেন। এটা শুনে কুনন একটু দুঃখ পায়। সে বলে, আমি কিভাবে থাকব? জেনি চলে গেছে, ফ্লোরা চলে গেছে, এখন তুমিও চলে যাচ্ছ। সে রেগে গিয়ে বলে, তোমাকে ছাড়া আমি খুব একা হয়ে যাব। আমি ফ্লোরাকে তোমার জন্য কোনো ছেলে খুঁজতে বলবো না। এটা শুনে ইকো খুশি হয়। সে বুঝতে পারে কুনন তাকে কতটা সম্মান করে আর পছন্দ করে। তবুও তাকে তো যেতে হবেই। পরের দৃশ্যে কুনন তার পরিবারের সাথে বসে থাকে। সে সব কথা খুলে বলে। এটা শুনে তার বাবা বলেন, ওহ, জেনি এটা বলেছে? কুনন বলে, হ্যাঁ, উনি বলেছেন আমি যেন একটা ভালো সোর্সার খুঁজি যে আমার শিক্ষক হতে পারে। এক্সিও, তুমি কি এমন কারো কথা জানো? এক্সিও বলে, হ্যাঁ, স্কুলে একটা গুজব শুনেছিলাম, একজন অসাধারণ রয়্যাল সোর্সার আছে, নামটা মনে হয় জিও। মেয়েরা তার নিয়ে কথা বলছিল। তাদের মা বলেন, তুমি কি মাস্টার জিওনলি ফিনরোলের কথা বলছ? এক্সিও বলে, হ্যাঁ, জিওনলি খুবই শক্তিশালী সোর্সার, তার দারুণ ক্ষমতা আছে আর দেখতে খুবই সুদর্শন। এটা শুনে কুনন উত্তেজিত হয়ে বলে, আমি চাই এমন কেউই আমার শিক্ষক হোক। তখন তার বাবা রেগে যান এবং বলেন, না, আমরা কোনো রয়্যাল সোর্সারকে এখানে আমন্ত্রণ জানাতে পারব না, এটা অসম্ভব। তখন কুনন বলে, আপনার শুনে এটা কঠিন কেন? আপনার তো রাজার সাথে বন্ধুত্ব আছে। তখন তার বাবা বলেন, রাজার সাথে বন্ধুত্ব আছে মানে এই না যে আমরা তাকে দিয়ে যা খুশি করাতে পারব। রয়্যাল সর্সাররা হলো সেই মানুষ যাদের পদবি রয়্যাল কোর্টের ভেতরে থাকে। শুধু রাজা এবং হাতে গোনা কয়েকজনই তাদের আদেশ দিতে পারে। ওই সর্সাররা খুব কমই ক্যাসল ছেড়ে বাইরে আসে। তাদের সাথে শুধু রাজ পরিবারের লোকেরাই যোগাযোগ করতে পারে, অন্য কেউ না। এটা শুনে কুনন বলে, মানে সরাসরি তার সাথে দেখা করা অনেক কঠিন, আর আমরা তাকে এখানে আমন্ত্রণও জানাতে পারব না। তার বাবা বলেন, হ্যাঁ, ঠিক তাই। তখন কুনন বলে, আমার একটা আইডিয়া আছে। আপনি যখন ক্যাসলে যাবেন তখন আমিও আপনার সাথে যাব। তারপর কোনো একটা কারণে আমি হারিয়ে যাব। আর যখন আমি হারিয়ে যাব তখন সেখানে থাকা রয়্যাল সর্সাররা আমাকে সাহায্য করবে, আর কোনোভাবে তারা আমাকে তাদের ছাত্র বানিয়ে নেবে। এটা শুনে তার বাবা বলেন, এটা কেমন বাজে প্ল্যান। কিন্তু কুনন তার প্ল্যান নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকে। সে বলে, ঠিকভাবে করলে এই প্ল্যানের 90% সাকসেস রেট আছে। তার বাবা বলেন, না, এর সাকসেস রেট 10% এরকম। এতে কুনন মন খারাপ করে ফেলে। সে তার মাকে বলে, আমার প্ল্যানটা পারফেক্ট না?
তার মা আর নিজেকে সামলাতে পারেন না কুননকে এভাবে দুঃখী দেখে। তিনি একটু আদুরে ভঙ্গিতে মুখ বানিয়ে কুননের বাবাকে বলেন, প্লিজ রাজি হয়ে যান, কুননের জন্য একজন শিক্ষক খুঁজে দিন। তখন কুননের বাবাও নরম হয়ে যান এবং বলেন, ঠিক আছে, আমি একবার রাজাকে এই বিষয়টা নিয়ে কথা বলে দেখব। এতে কুনন খুব খুশি হয়ে যায় এবং নিজের বাবাকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে আমরা এক মেয়েকে দেখি যে গ্র্যান্ডমাস্টারের কাছে একটি ডকুমেন্ট নিয়ে আসে। ডকুমেন্টটি আসলে কুননকে নিয়ে। ডকুমেন্টে লেখা থাকে একজন স্টুডেন্ট অর্থাৎ কুনন চায় রয়্যাল সোর্সর যেন তার শিক্ষক হয়। এটা শুনে গ্র্যান্ডমাস্টার বলেন, আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি, কেউ যতই রাজ পরিবারের ঘনিষ্ঠ হোক না কেন। তখন মেয়েটিও বলে, হ্যাঁ, রয়্যাল সোর্সরের কাছে ক্ষমতা আর স্ট্যাটাস কোনো গুরুত্বই রাখে না। তাছাড়া আমার ছোট বোন মেরিকা, সে ওই ছোট সোর্সর মানে কুননকে বেশ পছন্দ করে। এটা শুনে গ্র্যান্ডমাস্টার কুনন সম্পর্কে আরও পড়তে শুরু করেন, আর পড়তে পড়তেই তিনি ভীষণ অবাক হয়ে যান এবং হঠাৎ করেই লজ্জা পেতে শুরু করেন। আরে, এ কি হচ্ছে? এই ছেলেটা কোথায় গিয়ে থামবে? আগে লাইকে ব্লাশ করিয়েছে আর এখন গ্র্যান্ডমাস্টারকেও লজ্জা দিচ্ছে। যাই হোক, এই এপিসোড এখানেই শেষ। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।